আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাস সংখ্যা হচ্ছে 3। আজকে হচ্ছে আমরা নাম্বারিং সিস্টেম পড়ব। ওকে, আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস। আমরা নাম্বারিং সিস্টেম পড়ব। আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে একদম 9টায়। ঠিক আছে, একদম 9টা বাজে আমাদের ক্লাস শুরু হবে। এখন বাজে হচ্ছে 8:54, অর্থাৎ 6 মিনিট আছে। আমরা 6 মিনিটে একটু আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনার সম্পর্কে আমরা কিছুটা জেনে নিব। একটু অবশ্যই আমাদের ওনাকে জানতে হবে, উনি কে, উনি কোথা থেকে পড়াশোনা করেছেন, উনি হচ্ছেন এখন কি করছেন, উনার তো বছর লাইফে কি কি করছেন, কি কি পদ পাইছেন, কি কি সম্মানসূচক কি কি পাইছেন। আমরা ওই জিনিসগুলো নিয়েই হচ্ছে আমরা একটু ক্লাস শুরু করার আগে একটু আলোচনা করে নেব, তারপর হচ্ছে আমরা আমাদের ক্লাসে ফিরে যাব। ওকে, আমাদের আজকের ক্লাস সংখ্যা হচ্ছে 3। একটু কষ্ট করে গ্রুপ ক্লাস লিঙ্কটা গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন। ঠিক আছে, ওকে ফাইন। ওকে, আমরা আবারও বলে নিচ্ছি, আমাদের ক্লাসটা কিন্তু একদম 9টায় শুরু হবে। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের নাম্বারিং সিস্টেমের ক্লাস নাম্বার হচ্ছে 3। ঠিক আছে, 3 নাম্বার ক্লাস। আমরা ক্লাস শুরু হওয়ার আগে যে 5 মিনিট সময় পাবো, সেই 5 মিনিট সময়ে আমাদের বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এই স্যারের সম্পর্কে আমরা একটু জেনে নিব। ঠিক আছে, ওকে দেখেন, উনি হচ্ছেন 28শে জুন 1940 সালে জন্মগ্রহণ করেন এবং এখন বর্তমান বয়স হচ্ছে ওনার 84 বছর। উনি হচ্ছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জন্মগ্রহণ করেন। উনি আমাদের চট্টগ্রামেই কিন্তু বড় হয়েছেন, ওনার জন্মস্থান চট্টগ্রামে এবং উনি কিন্তু চট্টগ্রামেই বড় হয়েছেন। ঠিক আছে, উনার শিক্ষা জীবন, উনি এসএসসি পাশ করেন হচ্ছে চট্টগ্রামের কলেজিয়েট স্কুল থেকে, এবং যে বছর উনি এসএসসি পাশ করেন সেই বছরে 39,000 ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেন। 39,000 ছাত্রের মধ্যে এই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস 16তম স্থান অর্জন করেন। ঠিক আছে, এবং উনি এইচএসসি পাশ করেন হচ্ছে চট্টগ্রাম কলেজ থেকে। ঠিক আছে, অর্থাৎ ওনার শিক্ষা জীবন, ওনার বেড়ে ওঠা চট্টগ্রাম থেকে, ওনার শিক্ষা জীবন শুরু হয় চট্টগ্রাম থেকে, এবং উনি কলেজ পর্যন্ত কিন্তু চট্টগ্রাম থেকেই পড়াশোনা করেন। কলেজ শেষ করে 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। কত সালে? 57 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে হচ্ছে অর্থনীতি বিভাগে, যেই কারণে তাকে বলা হয় হচ্ছে অর্থনীতিবিদ। উনি কিন্তু এখন পর্যন্ত অর্থনীতিবিদ হিসাবেই পরিচিত। এবং 1960 সালে উনি বিএ পাশ করেন সেম বিশ্ববিদ্যালয় থেকে, এবং 1961 সালে উনি এমএ পাশ করেন। ঠিক আছে, এই হচ্ছে ওনার শিক্ষা জীবন। উনি এসএসসি পাশ করেন হচ্ছে চট্টগ্রামের কলেজিয়েট স্কুল থেকে, এবং উনি কলেজ পাশ করে চট্টগ্রাম কলেজ থেকে, স্কুল পাশ করেন, আর এটা হচ্ছে কলেজ, আর এটা হচ্ছে ওনার বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি পড়াশোনা করেছেন। উনি পাশ করার পরে উনি কি করছেন? উনি স্নাতক পাশ করার পরে অর্থনৈতিক গবেষণা সহকারী হিসাবে অর্থনীতি ব্যুরোতে উনি যোগ দেন স্নাতক পাশ করার পরে। পরবর্তীতে তিনি 1961 সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতিতে প্রভাষক হিসাবে নিয়োগ পান। উনি কিন্তু চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন, এবং উনি কিন্তু চট্টগ্রাম কলেজে অর্থনীতি লেকচারার হিসাবে যোগ দেন 1961 সালে। পরবর্তীতে 1965 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন। তারপর ওইখান থেকে উনি পিএইচডি করে আসেন। ঠিক আছে, অর্থনীতিতে উনি ওই পিএইচডি করেন 1971 সালে, যুদ্ধের সময়। যুদ্ধের সময় তার কিছু অবদান ছিল। যুদ্ধের সময় তিনি যে কাজটা করতেন, একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন, এবং অন্যান্য বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশের ইনফরমেশন সিস্টেম উনি নিজেই কিন্তু পরিচালনা করেন। ঠিক আছে, যুদ্ধ শেষ হলে উনি যে কাজটা করতেন, যুদ্ধ শেষ হলে বাংলাদেশে ফিরে আসেন এবং নুরুল ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন। ঠিক আছে, যুদ্ধের পরে কিন্তু উনি সরকারের পরিকল্পনা কমিশনে উনি নিযুক্ত হয়েছে। তারপরে ওনার কাছে এটা একঘেয়েমি লাগছে, এটা ওনার কাছে ভালো লাগে নাই। তারপরে উনি কি করছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনি অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে যোগ দেন, এবং
বিভাগীয় প্রধান হিসাবে উনি দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক আছে, 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত কর্মরত ছিলেন। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে উনি কর্মরত ছিলেন হচ্ছে 1989 সাল পর্যন্ত। ওনার রাজনৈতিক কিছু কার্যকলাপ যদি আমরা দেখে নেই, উনি 1996 সালে কিন্তু সেম ভাবে প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হয়। এখন যেরকম উনি তত্ত্বাবধায়ক সরকার হিসাবে উপদেষ্টা হয়েছে, 1996 সালেও কিন্তু উনি ওইরকম ভাবে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করছিলেন। কোন কোন বিভাগে? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং হচ্ছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে উনি দায়িত্ব ছিলেন। উনি কিন্তু আমরা যে গ্রামীণ ব্যাংক দেখি, উনি কিন্তু সেই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। আপনারা যারা জানেন না জেনে নেন, উনি কিন্তু গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। 1976 সালে কিন্তু উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। কাদের জন্য জানেন? গরিব বাংলাদেশির মধ্যে ঋণ দেওয়ার জন্য। উনি যখন দেখছে যে গরিব বাংলাদেশিরা অনেক কিছু থেকে অভাবগ্রস্ত, তখন উনি চিন্তা করলো যে আমি যদি বাংলাদেশিদেরকে ঋণ দেই তাহলে তারা হয়তো বা কিছু করে খেতে পারবে। লাইক আমি একটা গরিবকে 1 লাখ টাকা ঋণ দিলাম, সে 1 লাখ টাকা দিয়ে একটা অটো রিক্সা কিনে অটো রিক্সা চালাচ্ছে, তার কিন্তু ডেইলি বেসিস একটা ইনকাম আসতেছে। এই টাইপের ঋণগুলা কিন্তু সে দিয়ে আসছিল। ক্ষুদ্র ঋণের সাথে উনি আরো গৃহ ঋণ দিচ্ছে, মৎস্য খামারের ঋণ দিচ্ছে, সেচ ঋণ দিচ্ছে। আপনি যদি একটা মৎস্য খামার করতে চান, আপনি চাইলে কিন্তু গ্রামীণ ব্যাংক থেকে এই ঋণ নিতে পারবেন। আপনি যদি এই টাইপের অর্থাৎ গৃহস্থলীয় অন্য কোনো কাজের জন্য আপনার টাকা প্রয়োজন হলে আপনি কিন্তু গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। এই গ্রামীণ ব্যাংকটা কিন্তু গরিব দুঃখী মানুষের জন্যই কিন্তু ডক্টর ইউনূস প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, উনি কিন্তু নোবেল পুরস্কারও পাইছে। কত সালে? 2006 সালে নোবেল পুরস্কার পাইছে। কিসের জন্য? শান্তির জন্য। শান্তি পুরস্কার লাভ করেন তিনি, প্রথম বাংলাদেশী হিসাবে এই পুরস্কার লাভ করেন। ঠিক আছে, উনি কিন্তু নোবেল বিজয়ী। ঠিক আছে, এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু নোবেল বিজয়ী। ঠিক আছে, ওনার কিছু প্রকাশিত গ্রন্থ আছে, এটা একটু আপনারা লাইভে এগুলো আলোচনা করতে গেলে আমাদের নির্ধারিত সময় পার হয়ে যাবে। আপনারা প্রকাশিত গ্রন্থগুলো পজ করে দেখে নেবেন, কারণ এগুলো হচ্ছে জেনারেল নলেজ, আপনাদের অবশ্যই জানতে হবে। উনি সম্মাননা, ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 62টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করছে। কতগুলো দেখছেন? 62টা সম্মানসূচক ডিগ্রি অর্জন করছে। ঠিক আছে, ডক্টর ইউনূস কিন্তু কারাদণ্ড হয়েছে। এটা কিন্তু এই বছরই 2024 সালে কিন্তু শেখ হাসিনা সরকার তাকে কারাদণ্ড দেয়। 2024 সালের 1 জানুয়ারি, অর্থাৎ এই বছরেরই 1 জানুয়ারি ওনাকে কারাদণ্ড দেয়। কি হিসাবে? শ্রম আইন লঙ্ঘনের কারণে একটা মিথ্যা মামলা তাকে দেওয়া হয় শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে। হ্যাঁ, ওনাকে 6 মাসের কারাদণ্ড দিছিল এবং হচ্ছে 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করছিল। ঠিক আছে, এই শেখ হাসিনা সরকারই তাকে করছিল। আর উনি অনেকগুলা পুরস্কার পাইছে। ভিডিওটা পজ করে এই পুরস্কারগুলো আপনারা দেখে নেবেন। এই হচ্ছে আমাদের নতুন সরকারের কিছু আলোচনা। ঠিক আছে, যেহেতু উনি আমাদের নতুন সরকার, আমার কাছে মনে হয়েছে এটা হবে, সেই কারণে আমি একটু ওনার সম্পর্কে বলে নিলাম। এছাড়াও গুগল থেকে আপনারা ওনার সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন। আমরা এখন ক্লাসে ফিরে যাব। ওকে, আমরা এখন ক্লাসে ফিরে যাব। আজকের ক্লাস নাম্বার হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস। আমরা নাম্বারিং সিস্টেম পড়তেছিলাম। ওকে ওকে, আমরা এগুলো সবই পড়ে নিয়েছি। আজকে আমরা খুবই মজার টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নাম্বারিং সিস্টেমের যোগ বিয়োগ। ওকে, নাম্বারিং সিস্টেমের যোগ ও বিয়োগ আমরা এইটা থেকে আজকের ক্লাসটা শুরু করব, তারপরে আমরা কমপ্লিমেন্ট পড়ব। ঠিক আছে, ওকে। জাফরিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সকলে লাইভটা শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে, বন্ধুদেরকে মেনশন করে দিবেন। আর হচ্ছে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন এখানে কারা কারা 25 ব্যাচ, কারা কারা 24 ব্যাচ। 25 ব্যাচের কারা, সরি 24 ব্যাচের তো কেউ নাই, 25 এবং হচ্ছে 26। এখানে 25-এর কে আছেন না 26-এর কে আছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দেন। আমাদের ক্লাস কিন্তু এখন শুরু হচ্ছে। ঠিক আছে, আমরা আজকে নাম্বার সিস্টেমের যোগ বিয়োগ পড়ব। আচ্ছা, HSC 25 মাহি, ভেরি গুড। ওকে, ভালো। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি। নাম্বারিং সিস্টেমের যোগ বিয়োগ পড়ব। আমরা 4 ধরনের নাম্বারিং সিস্টেম অলরেডি পড়ে আসছি। কি কি? আমরা পড়ছি হচ্ছে বাইনারি, আমরা পড়ছি হচ্ছে অক্টাল, আমরা পড়ছি হচ্ছে কি ডেসিমাল, তারপরে আমরা কি পড়ছি হেক্সাডেসিমাল।
এই 4 ধরনের নাম্বারিং সিস্টেম কিন্তু আমরা ইতিমধ্যে করছি। এই নাম্বারিং সিস্টেমের মধ্যে আমরা যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় এই জিনিসটা আমরা শিখব। তার আগে একটা কথা বলবো, আমরা কিন্তু ছোট থেকে যোগ বিয়োগ করে আসছি। একদম যখন আমরা শিশু শ্রেণীতে প্লেতে ভর্তি হই তখনই কিন্তু আমরা যোগ বিয়োগ করছি। কোন পদ্ধতিতে পড়ছি? ডেসিমেল পদ্ধতিতে। এবং আমরা ওয়ার্ল্ড ওয়াইড যে নাম্বারিং সিস্টেমে এখন পর্যন্ত ক্যালকুলেশন করি সেটা হচ্ছে ডেসিমেল, মানে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যোগ বিয়োগগুলা করে আসছে। ছোট সময় একটু মনে পড়ে কিনা দেখেন, আমাকে মা বাবা শেখাইতো যে তোমার কাছে 2টা ডিম, আমার কাছে 1টা ডিম, টোটাল কয়টা ডিম হইলো? 3টা ডিম। এরকম ভাবে পড়াতো। এরকম ভাবে পড়াইতো যে আমার কাছে 5টা আম, তোমার কাছে 2টা আম, টোটাল কয়টা আম হইলো? 60টা আম। এই যে যোগগুলা করাইতো বা এরকম বিয়োগ করাইতো যে তোমার কাছে আছে হচ্ছে 60টা আপেল, তার থেকে 3টা আপেল তুমি আমাকে দিয়ে দিছো, এখন তোমার কাছে কয়টা আপেল আছে? 4টা আপেল আছে। এরকম ভাবে যোগ বিয়োগ গুলা শেখাইতো। এক্সাক্ট সেম যোগ বিয়োগ গুলাই আজকে আমরা আবারও শিখবো। ঠিক আছে, আমরা ছোটকালে ফিরে যাব। কিন্তু আমরা আগে পড়ছি হচ্ছে ডেসিমেল যোগটা, যেটা আমরা ছোট থেকে পড়ে আসছি। আজকে আমরা বাকি 3টা শিখবো, যে আমরা কিভাবে বাইনারিতে যোগ করব, কিভাবে অক্টালে যোগ করব, কিভাবে হেক্সাডেসিমালে যোগ করব। ঠিক আছে, তার আগে যে কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমরা ছোট থেকে যেই পদ্ধতিতে যোগ বিয়োগ করে আসছি ঠিক সেম পদ্ধতিতে আমরা যোগ বিয়োগটা করব। এই জিনিসটাকে আলাদা করে ভাবার বা চিন্তা করার কোনো জিনিসই না। ঠিক আছে, এইটা মনে রাখা বা নতুন কোনো মেথড, নতুন কোনো নিয়ম, আহামরি কোনো কিছুই না। ছোট থেকে আমরা যোগ বিয়োগ করে আসছি, যেই পদ্ধতিতে আমরা যোগ বিয়োগ করে আসছি সেম পদ্ধতিতে আমরা যোগ বিয়োগ করবো, জাস্ট একটু পার্থক্যটা কি আমরা এখন বলবো। বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে 2, অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8, ডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 10 এবং হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 16। এগুলো আমরা ইতিমধ্যে জানি। আমরা শুরুতে ডেসিমেল সংখ্যা পদ্ধতি দিয়ে আমরা একটা যোগ করে দেখাবো, বিয়োগ করে দেখাবো, তারপরে আমরা ক্রমান্বয়ে বাকিগুলো দেখব। তোমাকে যদি বলা হয় যে 375-এর সাথে 289 যোগ করো, তুমি এই যোগটা অবশ্যই করতে পারবা, কারণ এই যোগটা প্লেতেই তুমি পড়ে আসছো। কিভাবে করতা? 9 আর 5 কত? 14, 14 তুমি 4 লিখতা, হাতের আছে 1, 1 এসে যোগ করতা, 7 আর 1 8, 8 আর 16 6, হাতের আছে 1, 3 আর 1 4 আর 2 6। অর্থাৎ 375-এর সাথে তুমি যদি 289 যোগ করো, যোগফল কত হবে? 664। রাইট? তুমি এই যোগটা কিভাবে করছো একটু খেয়াল করো, একটু খেয়াল করো। 9 আর 5 যোগ করলে কত হয়? যোগ করলে হয় হচ্ছে 14। আমরা 14 কত লিখি? 4। এই 4 কিভাবে লিখতাম হচ্ছে এই যে ডেসিমালের বেস কত? 10। আমরা কি করতাম? যদি যোগফলটা বেজের সমান বা বেজ থেকে বড় হয়ে যেত তাহলে বিয়োগ করতাম। আমি আবারও বলতেছি, যদি যোগফলটা বেজের সমান অথবা বেজ থেকে বড় হয়ে যাইতো তাহলে আমরা বিয়োগ করতাম। যেমন 5 আর 9 কত? 14। 14 থেকে কত বাদ দিচ্ছি? 10। কেন বাদ দিচ্ছি? কারণ ডেসিমালের বেজ হচ্ছে কত? 10। 14 থেকে 10 চলে গেলে কত থাকবে? 4। এই যে 4 আমরা এখানে বসাইছি আর হাতে হচ্ছে 1, এই 1 এসে আমরা এখানে যোগ করছি। তারপরে সেম 7 আর 1 8, 8 আর কত? 16। 16 বেজের চেয়ে বড় হয়ে গেছে, কারণ ডেসিমালের বেজ কত? 10। বেজের চেয়ে বড় হয়ে গেছে, তার মানে কি বেজ বাদ দিব। 16 থেকে 10 চলে গেলে কত থাকবে? 6। এখানে আমরা 6 বসাতাম আর হাতের 1 এসে এখানে যুক্ত করতাম। 3 আর 1 4, 4 আর 2 কত? 6। এখন কত পাচ্ছি? 6, যেটা কি এই বেজ থেকে ছোট, এই জন্য আর বাদ দিব না। কখন বাদ দিব? যদি বেজ থেকে সমান অথবা বড় হয়ে যায়। যেহেতু এটা ছোট আছে 6 6 লিখব। আমরা কিন্তু ছোট থেকে এই পদ্ধতিতে যোগটা করে আসছি। এখন এই পদ্ধতিতেই আমরা যোগ করব, জাস্ট পার্থক্য হচ্ছে ডেসিমালের বেলায় বেস 10 ধরে আমরা কাউন্ট করছি, বাইনারির বেলায় 2 ধরে কাউন্ট করব, অক্টালের বেলায় 8 ধরে কাউন্ট করব এবং হেক্সাডেসিমালের বেলায় 16 ধরে কাউন্ট করব। এতটুকু হচ্ছে পার্থক্য। দেখেন কথা বুঝছেন কিনা।
ফাইজা, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ফাইজা, আপনাদের কি অবস্থা? আচ্ছা, আমরা বাইনারি যোগ বিয়োগগুলো পড়তেছি। আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা ছোট থেকে যে পদ্ধতিতে যোগ বিয়োগ করে আসছি, এখন আমরা সেম পদ্ধতিতে আমরা যোগ বিয়োগ করবো, আলাদা কোনো নিয়ম নেই। জাস্ট আমরা ডেসিমেলের বেলায় বেস 10 ধরছি, বাইনারি বেলায় 2, অক্টালের বেলায় 8 এবং হেক্সাডেসিমেলের বেলায় হচ্ছে 16। ওকে, আমরা তাহলে আরো কয়েকটা এক্সাম্পলে চলে যাই, তাহলে আমরা বুঝে যাবো। আমরা এখন অক্টাল পদ্ধতিতে যোগ করব, ঠিক আছে? কোন পদ্ধতিতে যোগ করব? অক্টাল পদ্ধতিতে যোগ করব, ঠিক আছে? কয়েকটা এক্সাম্পল দিলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করেন। 237, তার সাথে আমি যোগ দিব হচ্ছে মনে করেন 106, এটা আমি যোগ করব। কোন পদ্ধতিতে যোগ করব? অক্টাল পদ্ধতিতে। অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে 8, ঠিক আছে? খেয়াল করেন, আমাকে বললো এই দুইটা নাম্বার যোগ করতে কোন পদ্ধতিতে? অক্টাল পদ্ধতিতে। খেয়াল করেন, 6 আর 7 হচ্ছে কত? 13। 13 কিন্তু তার বেজের চেয়ে বড় হয়ে গেছে। আমি বলছি বেজের সমান বা বড় হয়ে গেলেই এই বেজটা বাদ দিব। ওকে, যেহেতু অক্টাল পদ্ধতিতে আমরা যোগ করতেছি, এই জন্য কিন্তু 8 বাদ দেবো। যখন আমরা ডেসিমাল পদ্ধতিতে যোগ করছিলাম তখন কিন্তু 10 বাদ দিছিলাম। একটু খেয়াল করেন, আপনাকে যদি বলা হয় যে 75-এর সাথে 39 যোগ করো ডেসিমাল পদ্ধতিতে, তাহলে তুমি যোগটা কিভাবে করবা? 9 আর 5 কত? 14, 14 4 হাতে আছে 1, 7 আর 1 8, 8 আর 3 কত? 11, রাইট? তুমি এভাবে যোগ করছো। যোগটা কিভাবে করছো? এই যে 5 আর 9 হচ্ছে কত? 14। 14 কি বেস থেকে বড় হয়ে গেছে, ডেসিমালের বেস হচ্ছে 10, এই জন্য 10 বাদ দিছি। 14 থেকে 10 বাদ দিলে 4, এই যে হচ্ছে 4। ডেসিমেলের বেলায় 10 বাদ দিছি, আর অক্টালের বেলায় কত বাদ দিব? 8। হেক্সাডেসিমেলের বেলায় 16, বাইনারি বেলার 2। আর অন্য কোনো নিয়ম নাই, ঠিক আছে? 13 থেকে 8 চলে গেলে কত থাকবে? 5। এই যে এখানে বসবে হচ্ছে 5, আর হাতের 1 এসে এখানে যুক্ত হবে। 3 আর 1 4, 4 4 কিন্তু তার বেজের চেয়ে ছোট, যে কারণে বাদ দেবো না। 4 4এই বসে যাবে, ঠিক আছে? 2 আর 1 কত? 2 আর 1 হচ্ছে 3। এটাই হচ্ছে আনসার। এই যে এই রেজাল্টটা হচ্ছে কি? আনসার। অক্টাল পদ্ধতিতে এই রেজাল্টটা হচ্ছে আনসার। যেমন আমরা যখন এরকম যোগ করছি, যেমন আমি যদি বলি 7 এর সাথে 2 যোগ করো, 7 আর 2 কত? 9। এখানে কি আর 10 বাদ দিতাম? না। কেন বাদ দিইনি? কারণ কি বেজের চেয়ে ছোট। যদি বেজের চেয়ে বড় হয়ে যেত তখন কিন্তু বাদ দিতাম আমরা। এক্সাক্ট সেম কাজটাই আমরা এখানে করছি, ঠিক আছে? এখানে ডিফারেন্ট কোনো কিছু করি না। আবার একটু বোঝান স্যার। কোনো সমস্যা নেই, আবার বুঝিয়ে দেব। কোনো সমস্যা নেই, আবার বুঝিয়ে দেব। এই জিনিসটা বুঝার আগে আমি আপনাদেরকে একটু ডেসিমেল যুগটা আবার করাই নিয়ে আসি, যেটা আপনারা ছোট থেকে করছেন। কারণ এই জিনিসটা যদি আপনারা একটু রিমেম্বার করেন, তাহলে আপনারা বাকি যেগুলো আপনারা নিজেরাই পারবেন, ঠিক আছে? দেখেন, ডেসিমেলের যুগ আপনি কিভাবে করতেন? আমি একটা ডেসিমেলের যুগ যদি দেখাই, 3906, তার সাথে যোগ করবেন 1793। মনে করেন এটা আমরা যোগ করব ডেসিমেল পদ্ধতিতে। এই যুগটা সবাই পারবা। 3 আর 6 কত? 9। এখন এইখানে কিন্তু আমি ডেসিমেলের যে বেস 10, 10 দিতে বাদ দিই নাই। বাদ দিই কি আমরা? দেখেন তো, ছোট থেকে যে আপনি এই যুগগুলা করছেন, 3 আর 6 কত লিখতেন? 9 লিখছেন। কারণ কারণ ডেসিমেলের বেস হচ্ছে কত? 10। 10-এর চেয়ে ছোট। যদি 10-এর সমান হইতো বা তার চেয়ে বেশি হইতো তখন বাদ দিতাম, ঠিক আছে? 9-এর সাথে 0 যোগ দিলে 9ই হবে। 7 আর 9 কত? 16। এবার কিন্তু দেখেন তার বেস থেকে বড় হয়ে গেছে, এবার তার বেস বাদ দিব। 16 থেকে 10 চলে গেলে 6, এই যে এখানে বসবে হচ্ছে 6, হাতের আছে 1, 1 এসে এখানে যুক্ত হবে। 3 আর 1 4, 4 আর 1 কত? 5। এই হচ্ছে আনসার, রাইট? আমরা ডেসিমেল পদ্ধতিতে কিন্তু এভাবে যোগ করছি। 6 আর 3 9, 9 আর 0 9, 7 আর 9 16 আর 6, হাতের আছে 1, 3 আর 1 4, 4 আর 1 5। আমরা কিন্তু এইভাবেই কি করছি? ছোট থেকে যোগ করছি। ওকে, এবার আমরা অক্টালে যোগ করি। দেখেন পার্থক্যটা কোথায়। দেখেন 370, তার সাথে যোগ দিব হচ্ছে 678, ঠিক আছে? দেখেন আমরা যোগ করব কোন পদ্ধতিতে করব? অক্টাল পদ্ধতিতে করব। অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে 8। দেখেন 8 এর সাথে যদি 0 যোগ করি রেজাল্ট কত হবে? 8।
যেইটা দেখেন তার বেজের সমান হয়ে গেছে, আমরা বলছি যদি বেজের সমান বা তার চেয়ে বেশি হয়ে যায় তাহলে বেজটা বাদ দিব। 8 থেকে 8 চলে গেলে কত থাকবে? 0। এখানে বসবে হচ্ছে 0, হাতের হচ্ছে 1, 1 এসে এখানে যুক্ত হবে। এই 7 আর 1 কত? 8, 8 আর 7 কত? 15, 8 আর 7 কত? 15, যেটা কি বেজের চেয়ে বড় হয়ে গেছে, তাহলে কি করব? বেজটা বাদ দিব। 15 থেকে 8 চলে গেলে কত থাকবে? 7, এই যে হচ্ছে 7, হাতের আছে হচ্ছে 1, 1 এসে এখানে যুক্ত হবে। 3 আর 1 4, 4 আর 6 কত? 10, 10 কে আমি লিখবো না, যেহেতু বেজের চেয়ে বড় হয়ে গেছে 8 বাদ দিব। 10 থেকে 8 চলে গেলে কত থাকবে? 2, এখানে বসবে হচ্ছে 2 আর হাতের 1, যেহেতু একবার বামে আর কোনো সংখ্যা নাই তাহলে 1 অনে বসে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এইটাই হচ্ছে যোগের নিয়ম, বুঝছেন কিনা বলেন? হ্যাঁ, অক্টালের বেজ 8, অক্টাল 8 হয়। সামি ইসলাম আমার একটু বুঝাই দেন। যে আবার বুঝিয়ে দিয়েছি। অক্টালে 8 হয় কি না? অক্টালে তো অবশ্যই 8 হবে না, আমি তো এখানে 8 কোথাও দেই নাই। আপনাদেরকে একটা যোগ করতে দিয়ে অক্টাল পদ্ধতিতে আপনারা করেন। হ্যাঁ, আপনারা এই যোগটা করে দেখান। এই যোগটা করেন তো অক্টাল পদ্ধতিতে, দেখি সবার আগে কে করতে পারেন। অক্টাল পদ্ধতিতে এই যোগটা করেন, দেখি সবার আগে কে করতে পারেন। অক্টাল পদ্ধতিতে এই যোগটা করেন, দেখি সবার আগে কে করতে পারেন। অনেকে আনসার দিয়ে দিয়েছেন। যিনি একটার বিথি, শাড়িয়ার অঙ্কন, ফারজানা মুন্নি, মোনামিত মোহসিন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে? আচ্ছা, আপনারা পড়াশোনা করবেন। 24 ব্যাচ, আপনারা এখানে কি করেন? তবে মোহনা আপনাদেরকে অনেক মিস করি। 24 ব্যাচে যারা ছিলেন সবাইকে অনেক অনেক মিস করি। ইসরাত বর্ষা 1432 সকলে আনসার দিচ্ছেন, খুবই সুন্দর। আমি মাত্র আসলাম। তানজিন সুলতানা। আচ্ছা, আমি দেখি এটার আনসারটা কত আসে। 3 আর 7 কত? 10, যা বেজের চেয়ে বড় হয়ে গেছে, তাহলে বেজ বাদ দিব 2, হাতের আছে 1, 4 আর 1 5, 5 আর 6 কত? 11, বেজের চেয়ে বড় হয়ে গেছে, তার মানে বেজ বাদ দিব। 11 থেকে 8 চলে গেলে 3, এখানে বসবো হচ্ছে 3, হাতের আছে 1, 5 আর 1 6, 6 6 কত? 12, 12 থেকে কত বাদ দিব? 8, কত থাকবে? 4, এখানে বসবে কত? 4, হাতের আছে 1, বামে আর কোনো শূন্য নাই, সংখ্যা নাই, তার মানে 1 একই বসে যাবে। 1432 কার কার আসছে? 1432, যাদের 1432 আসছে সকলকে অভিনন্দন। 1432, এই তো অনেকেরই 1432 আসছে। বুঝে গেছেন। ওকে, এবার আমরা একটু স্লাইডে চলে যাই। ঠিক আছে, এই যে দেখেন আমরা এখানে ডেসিমেল পদ্ধতিতে যোগ করছি, এটা আপনারা পারেন, ছোট থেকে পড়ছেন। এবার আমরা অক্টাল পদ্ধতিতে যোগ, এই দেখেন এই যোগটা দেখেন, এটা সকলেই বুঝবেন, না বোঝার কোনো কিছু নাই। অলরেডি আমরা অক্টাল পদ্ধতিতে যোগ করছি। দেখেন 7 আর 1 কত? 8, অক্টালের বেজ কত? অক্টালের বেজও 8, যেহেতু সমান হয়ে গেছে মনে রাখবেন সমান অথবা তার বেশি হয়ে গেলেই বাদ দিবেন। 8 থেকে 8 চলে গেলে 0, এই যে এখানে 0 বসছে, হাতের আছে হচ্ছে 1, 4 আর 1 5, 5 আর 6 কত? 11, 11 থেকে 8 বাদ দিলে থাকবে হচ্ছে 3, এই যে 3, হাতের আছে 1, 6 আর 1 7, 7 আর 2 কত? 9, 9 থেকে 8 বাদ দিলে 1, এই যে হচ্ছে 1, হাতের আছে 1, 5 1 6, 6 আর 7 কত? 13, 13 থেকে 8 বাদ দিলে কত থাকবে? 5, এই যে হচ্ছে 5, হাতে আছে 1, বামে আর কোনো শূন্য নাই, 1 একই বসে গেছে। এই হচ্ছে আনসার। হ্যাঁ, খুবই সিম্পল। জাস্ট মনে রাখবেন আপনি ছোট থেকে যেই নিয়মে ডেসিমালে যোগ করছেন একদম সেম নিয়ম, জাস্ট ডেসিমালের বেলায় 10 বিয়োগ করছেন, অক্টালের বেলায় 8 বিয়োগ করবেন, বাইনারির বেলায় 2 বিয়োগ করবেন, হ্যাক্সের বেলায় 16 বাদ দিবেন। সেম আনসার, আর কোনো কিছু বোঝার নেই। এই যে একটা হ্যাক্সাডেসিমাল নাম্বার, এটা আমরা একটু দেখবো, তাহলে আমাদের জিনিসগুলো বোঝা হয়ে যাবে। হ্যাক্সাডেসিমাল বোঝার আগে আমাদের যে জিনিসটা একটু জানতে হবে সেটা হচ্ছে a মানে 10, b মানে 11,
সি মানে 12, ডি মানে 13, ই মানে 14 এবং এফ মানে হচ্ছে 15। ঠিক আছে, এফ মানে হচ্ছে 15। দেখেন আমরা এখন কোন পদ্ধতিতে যোগ করব? আমরা এখন যোগ করব হচ্ছে হেক্সাডেসিমাল পদ্ধতিতে। হেক্সার পদ্ধতিতে যোগ করব। হেক্সার বেস কত? হেক্সার বেস হচ্ছে 16। ঠিক আছে, 3 এর সাথে কি যোগ করব? ডি। 3 এর সাথে ডি যোগ করব। ডি মানে কত? এই যে ডি মানে হচ্ছে 13। তার মানে 3 এর সাথে ডি যোগ করা বলা কথা, 3 এর সাথে 13 যোগ করা একই কথা। 3 আর 13 যোগ দিলে কত? 16, রাইট? আমি আবারও বলতেছি, ডি, ডি মানে কত? ডি মানে হচ্ছে 13। 13 সাথে 3 যোগ দিলে কত হবে? 16। আমি কোন পদ্ধতিতে যোগ করতেছি? হেক্সা। হেক্সার বেস কত? 16। তার মানে 16 কি করবো? বাদ দিব। 16 থেকে 16 চলে গেলে 0। এই যে দেখেন এখানে 0 বসছে, হাতের আছে 1, 1 এসে এখানে যুক্ত হবে। 1 এর সাথে কি যুক্ত হবে? সি। সি মানে কত? সি মানে হচ্ছে 12। তাহলে 12 সাথে 1 যোগ দিলে 13। 13 আর 8 কত? 13 আর 8 কত? 21। 13 আর 8 কত? 21। 21 থেকে কত বাদ দিব? 16। কারণ হেক্সাতে যোগ করতেছে, হেক্সার বেজ হচ্ছে 16। 21 থেকে 16 চলে গেলে 5। এই যে হচ্ছে আমার 5, হাতের আছে 1, 1 এসে এখানে যুক্ত হবে। 1 এর সাথে এফ যোগ হবে। এফ মানে কত? এফ মানে হচ্ছে 15। এই 15 সাথে 1 যোগ দিলে হবে হচ্ছে 16। 16 সাথে বি যোগ। বি মানে কত? বি মানে হচ্ছে 11। 16 আর 11 হচ্ছে কত? 27। আমি আবারও বলতেছি, এফ মানে হচ্ছে 15 আর বি মানে হচ্ছে 11। 15 আর 11 হচ্ছে 26, 26 আর 1 হচ্ছে 27। এই যে হচ্ছে 27, তার বেস বাদ দিব। 16 থেকে 27 চলে কত থাকবে? 11 থাকবে। 11 মানে কত? 11 মানে হচ্ছে বি। এই যে হচ্ছে বি, হাতের আছে 1, 1 এসে এখানে যুক্ত হবে। বি মানে 11, এ মানে 10, 10 আর 1 11, 21, 21 আর 1 হচ্ছে 22। 22 থেকে 16 বাদ যাবে। 22 থেকে 16 বাদ দিলে থাকবে হচ্ছে 6। এই যে হচ্ছে 6, হাতের আছে 1, বামে আর কোনো সংখ্যা নাই, 1 একেই বসে গেছে। যোগ কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই বলেন? যোগটা কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই বলেন? আনসার তো ঠিকই আছে, তুমি তো ব্র্যাকেট দাওনি। সে যেটা করছে, তুমি কি 50 কে 2 দিয়ে ভাগ দিছো, হ্যাঁ? 50 কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও, রেজাল্ট হবে হচ্ছে 25। 25 এর সাথে 50 যোগ দিলে 75 হবে। এটা খুবই নর্মাল, ঠিক আছে? কারণ বদমাশের নিয়মে আমরা কি করি? প্রথমে আমরা ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ করি, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে হচ্ছে যোগ বিয়োগ। সো এখানে কোনো ব্র্যাকেট নাই, তার মানে প্রথমে ভাগের কাজ হবে, তারপরে যোগের কাজ হবে। 50 কে 2 দিয়ে ভাগ দিলে 25, 25 এর সাথে 50 যোগ দিলে হবে হচ্ছে 75। খুবই সিম্পল। ওকে স্যার, এই হাতের একটা কি? স্যার এই হাতের একটা কি? যখনই তুমি বেজ বাদ দিবা, তখনই মনে রাখবা ক্যারি 1 হবে। ঠিক আছে, এইটা নিয়ে আমি এখানে একটু আরেকটু ব্যাখ্যা আছে, যেটা আমি এখন যাচ্ছি না, কারণ আপনারা গুলায় ফেলবেন কখন হাতে 1 হবে, কখন হাতে 2 হবে। হ্যাঁ, যেমন আমরা যখন ডেসিমালে যোগ করছি এরকম, লাইক মনে করেন আচ্ছা, নিয়ে এখন আলোচনা করলে আবার মেইন জায়গা থেকে আমরা সরে আসবো, এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। এখন জাস্ট এই কথাটা মনে রাখবেন, যখনই আপনি বেজ বাদ দিচ্ছেন তখনই ক্যারি 1 মনে রাখবেন। যখনই বেজ বাদ দিচ্ছেন, যখনই বেজ বাদ দিবেন, যখনই বেজ বাদ দিবেন, তখনই হচ্ছে হাতের 1 এসে যুক্ত করবে। ঠিক আছে, আমরা আরো বেশি এক্সাম্পল করি, তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের। ঠিক আছে, দেখেন হেক্সাডেসিমালে যোগ করব 3AC9, তার সাথে যোগ দিব হচ্ছে 07D4। ঠিক আছে, এই যোগটা করব হচ্ছে আমরা হেক্সাডেসিমাল পদ্ধতিতে। হেক্সাডেসিমালের বেস কত? হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। দেখেন 9 আর 4 কত? 9 আর 4 হচ্ছে 13। হেক্সার বেস হচ্ছে 16। 13 হচ্ছে কি? বেজের চেয়ে ছোট। তার মানে কি আমি এখানে বাদ দিব না? কখন বাদ দিব? যদি সমান বা তার বড় হয়ে যায়। এ মানে কত? এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে হচ্ছে 14, আর এফ মানে হচ্ছে কত? 15। আমি আবারও বলতেছি, দেখেন 9 আর 4 যোগ দিলে কত হবে?
13, যেটা কি বেজের চেয়ে ছোট, যেহেতু বেজের চেয়ে ছোট আমি আর বাদ দিব না। 13 মানে কত? 13 মানে হচ্ছে ডি। তার মানে এখানে কত বসবে? ডি। দেখেন এই জায়গায় কিন্তু আমি বাদ দিই নাই, তার মানে এখানে ক্যারি আসবে না। ঠিক আছে, আপনি যদি এরকম ভাবে যোগ করেন, দেখেন 3 2 2 1, আপনি যদি এভাবে যোগ করেন 2 1 কত? 3। আপনি কি এখানে আর ক্যারি আনতেন না? 3 আর 2 5, এভাবে আপনি যোগ করতেন ডেসিমালে। এখানেও সেম মেথড, যখন আপনি ডেসিমাল বাদ দিবেন, 10 বাদ দিবেন, তখন আপনি ক্যারি আনবেন, এছাড়া ক্যারি আনবেন না। ঠিক আছে, আমি আবারও বলতেছি, 9 আর 4 যোগ দিলে হবে হচ্ছে 13, যেটা কি বেজের চেয়ে ছোট। কখন বাদ দিব? যদি যোগফল বেজের সমান বা তার বড় হয়ে যায়, তখন আমরা বাদ দিব। ওকে, 9 আর 4 হচ্ছে 13, আর ঢেক যে ডিসিমালে 13 মানে হচ্ছে কত? ডি, যার যে কারণে এখানে আমরা ডি লিখছি। হাতে নাই, সি এর সাথে ডি যোগ দিব। সি মানে কত? সি মানে হচ্ছে 12, আর ডি মানে 13। 12 আর 13 যোগ দিলে কত হবে? 25। এখন কিন্তু বেজের চেয়ে বড় হয়ে গেছে, তার মানে বেজ বাদ দিব। 25 থেকে 16 চলে গেলে কত থাকবে? 9। এখানে বসবে হচ্ছে 9, হাতের হবে হচ্ছে 1, যেহেতু তার বেজ বাদ দিছে এই জন্য হাতের আসছে। 1 এর সাথে এ যোগ দিব, এ মানে হচ্ছে 10। 10 আর 1 11, 11 আর 7 কত? 11 7 হচ্ছে 18। 18 থেকে 16 বাদ দিব, কত থাকবে? 2। এখানে বসবে হচ্ছে 2, হাতের আছে হচ্ছে 1, 3 আর 1 4, 4 4ই বসে যাবে। এই হচ্ছে আনসার। দেখেন বুঝছেন কিনা? আপনারা কিন্তু পরীক্ষার হলে এই একেবারে দিকে দিয়ে, এটা আপনাদের আমি বোঝার জন্য দিছি। ঠিক আছে, আপনারা কিন্তু এটা আমার পরীক্ষার হলে দিয়ে না। এটা বুঝছেন কিনা বলেন, হেক্সাডেসিমালে যোগ বুঝছেন কিনা বলেন। স্যার নোট দিতে পারি না, কিভাবে দেয়? নোট হচ্ছে এই যে আপনি যে ক্লাসগুলো করতেছেন এগুলো খাতায় লিখতেছেন, রাইট? এই লেখাগুলো যা ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন, এটাই হচ্ছে ক্লাস নোট। আচ্ছা, আপনাদেরকে একটা করতে দিই, দেখি কে কে করতে পারেন। কারো যদি বুঝতে অসুবিধা হয় বসে জানান। স্যার ক্লাস কি দিতে হবে? আমি অলরেডি ক্লাস শিডিউল পাবলিশ করে দিয়েছি, একটু ক্লাস শিডিউলটা দেখে নেবেন, কবে কবে ক্লাস হবে, কোন বিষয়ে ক্লাস হবে, কোন টপিকের ক্লাস হবে, আমি সবকিছু পাবলিশ করে দিয়েছি। এই যুগটা দেখি কে সবার আগে করতে পারেন। এই যুগটা করেন তো দেখি, সবার আগে কে করতে পারেন, সবার আগে কে করতে পারেন দেখি, সবার আগে কে করতে পারেন। স্যার আরেকবার বোঝাবেন? শাহরিয়ার বিন মোস্তাফিজুর। অবশ্যই ভাইয়া, আমি আসছি বোঝানোর জন্য। পরিমিতা চান পপি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? অনেকদিন পর ক্লাসে আসলাম। পপি, আপনি হচ্ছেন এদের ব্যাচের, রাইট? ওর নাম জানি কি, সাংবে নাকি জানি নাম, ওদের ব্যাচের। থ্যাংক ইউ। আচ্ছা পপি, আপনাকে যে অ্যানাউন্সটা দিয়ে দিতে চাই সেটা হচ্ছে আমাদের কিন্তু আইসিটি একটা নতুন ব্যাচ শুরু হয়েছে। ঠিক আছে, যেটা হচ্ছে একদম ফ্রিতে পড়ানো হচ্ছে, আইসিটি টার্গেট প্লাস ব্যাচ। আপনি এবং হচ্ছে আপনার সহপাঠীদেরকে ততটা দিয়ে দিবেন যে বিজয় ভাই নতুন কোর্স শুরু করছে, একদম আমরা বেসিক থেকে পড়বো, একদম বেসিক থেকে অ্যাডভান্স। ঠিক আছে, আমাদের পেজে পিন করে ক্লাস শিডিউলটা, ক্লাস রুটিনটা দিয়ে দেওয়া আছে, ওইখান থেকে ক্লাস শিডিউল, ক্লাস রুটিনটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আর সকলকে, সহপাঠী যারা আছেন পপি, সবাইকে জানিয়ে দিবেন যে বিজয় ভাই একদম বেসিক থেকে আইসিটি কোর্স শুরু করছে। মাত্র আমাদের 3টা ক্লাস, আজকে ক্লাস সহ 3টা ক্লাস হচ্ছে। ঠিক আছে, মাত্রই শুরু করা হয়েছে, যেহেতু 3টা ক্লাস গেছে, আমাদের সকল ক্লাসে এখনো বাকি আছে। 4 মাসের কোর্স, সকল বন্ধু বান্ধবীদেরকেই ততটা দিয়ে দিবেন। ওকে, দেখেন। আচ্ছা, অনেকে ইতিমধ্যে উত্তর দিয়ে দিয়েছেন। C5DD সকলে আনসার দিয়েছেন। একজন এম জাফরিন, সে বলছে CBDD, CDDD। অনেকে এক একজন এক একটা আনসার দিয়েছেন। আচ্ছা আমরা একটু দেখি আসলে আনসারটা কোনটা। ডি এর সাথে 0 যোগ দিলে ডি এই হবে। 3 এর সাথে এ যোগ, এ মানে কত? এ মানে 10, এ মানে 10, 10 এর সাথে 3 যোগ দিলে 13, 13 মানে কত? 13 মানে ডি। এফ এর সাথে সি যোগ, এফ মানে কত? এফ মানে হচ্ছে 15, সি মানে হচ্ছে 12, 15 আর 12 কত? 27, 27 থেকে 16 বাদ, তখন করবো 11, 11 মানে কত? 11 মানে হচ্ছে বি। এখানে বসবো হচ্ছে বি, হাতের আছে হচ্ছে 1, 1 এসে এখানে যুক্ত হবে, 9 আর 1 10, 10 আর 2 কত? 11, 11 মানে কত? 11 মানে হচ্ছে বি। BBDD যে আনসার দিয়েছেন তাদের আনসারটা সঠিক হয়েছে। ইস্টারজান বর্ষা ব্রিলিয়েন্ট, জাহাঙ্গীর ব্রিলিয়েন্ট, নীলপুরি ব্রিলিয়েন্ট, নুমান তারেক, এই তো খুবই সুন্দর, ব্রিলিয়েন্ট, সকলে অনেক সুন্দর আনসার দিয়েছে। আশা করছি
হেক্সাডেসিমালের যুগ নিয়ে কারো কোনো সমস্যা নেই। ওকে, আরেকটা আছে, এটা হচ্ছে বাইনারি। এখন আমরা বাইনারি যোগটা দেখব, বাইনারি যোগটা দেখব, ঠিক আছে? বাইনারি যোগ, বাইনারি মেথড কিন্তু সেম, জাস্ট বাইনারি বেস 2 আমরা 2 বাদ দেব, এতটুকু হচ্ছে পার্থক্য। সে ফর এক্সাম্পল 1011 1101 আমরা এটা যোগ করব, ঠিক আছে? কোন পদ্ধতিতে যোগ করব? বাইনারি পদ্ধতিতে যোগ করব। নিয়ম কি? নিয়ম হচ্ছে আগেরটাই, 1 আর 1 যোগ দিলে কত হবে? 2, যেটা বেজের সমান হয়ে গেছে, তার মানে বেজ বাদ দিব, 2 থেকে 2 চলে গেলে 0, এখানে 0 বসবে, হাতের আছে 1, 1 এসে এখানে যুক্ত হবে। 1 আর 1 যোগ দিলে কত হবে? 2, সেম 2, 2 থেকে 2 বাদ দিব, থাকবে কত? 0, এখানে বসবে হচ্ছে 0, হাতের আছে 1, 1 এসে এখানে যুক্ত হবে। 1 আর 1 যোগ দিলে কত হবে? 2, সেম ভাবে বেজ বাদ দিব, 0, এখানে বসবে 0, হাতের 1, 1 1 1 3, 1 যোগ দিলে কত হবে? 3, 1 আর 1 2, 2 আর 1 কত? 3, 3 থেকে বেজ বাদ দিব 2, 3 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 1, এখানে বসবে হচ্ছে 1, যেহেতু বামে আর কোনো শূন্য নাই, ক্যারি 1, এখানে 1 বসে যাবে। এটা হচ্ছে আনসার। দেখেন বুঝছেন কিনা? মেথড আগেরটাই। আমরা অক্টালের বেলায় 8 বাদ দিতাম, হেক্সার বেলায় 16 বাদ দিছি, ডেসিমেলের বেলায় 10 বাদ দিছি, এবার বাইনারির বেলায় 2 বাদ দিব, মানে তার বেসটা বাদ দিব। এতটুকুই কাজ, আর কোনো অন্য কোনো মেথড নেই এখানে, ঠিক আছে? স্যার ভুল করছেন, কোথায় ভুল হয়েছে? আমি তো মুছে দিয়েছি, কোথায় ভুল করেছিলাম ভাই? কোথায় ভুল করেছিলাম তো দেখি নাই আসলে। এটা আবার বোঝান স্যার। হ্যাঁ, বাইনারিটা আবার বোঝাবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, বুঝিয়ে দিব, বাইনারি বুঝিয়ে দিব। নিয়ম একটাই, আপনি যদি আগের দুইটা বুঝে থাকেন এটাও বুঝবেন। হ্যাঁ, আপনি যদি আগের দুইটা বুঝে থাকেন এটাও বুঝবেন, ঠিক আছে? এটা আমি শর্ট বুঝাবো, আমি এটা এই মেথডে না বুঝে এটা আমি শর্টকাটে বুঝাবো। শর্টকাটটা আমি এখনই দেখাবো, শর্টকাটে বুঝে তাহলে আপনারা মনে রাখতে পারবেন, ঠিক আছে? শর্টকাটটা দেখেন, শর্টকাটটা মনে রাখবেন। 1 এর সাথে 0 যোগ দিলে 1 হবে, 0 এর সাথে 1 যোগ দিলে 1 হবে, 1 এর সাথে 1 যোগ দিলে 0 বসবে, আর ক্যারি বসবে হচ্ছে 1। যখন আপনি 1 এর সাথে 1 যোগ দিবেন তখন রেজাল্ট হবে হচ্ছে 0, আর সি মানে ক্যারি, ক্যারি হবে হচ্ছে 1। আর যদি আপনি 3টা 1 যোগ দেন, 3টা যোগ দিলে সেম রেজাল্টও বসবে 1, ক্যারিও বসবে 1। আপনি এই জিনিসটা মুখস্থ করেও আপনি বাইনারি যোগ করতে পারেন, অথবা আমরা যে ইতিমধ্যে মেথড শিখছি সেই মেথড দিয়েও আপনি করতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা, ঠিক আছে? আমাদের মেথডটা কি? সে ফর এক্সাম্পল 1 1 1 1 0 1 1 0 1 0 0 1, ঠিক আছে? আমরা মনে করেন এটা যোগ করব, ঠিক আছে? দেখেন 1 আর 1 যোগ দিলে কত হবে? 2, যেটা কি বেজের সমান হয়ে গেছে, তার মানে কি বেজ বাদ দিব, 2 থেকে 2 চলে গেলেও থাকবে 0, যেখানে বসবে হচ্ছে 0। যেহেতু বেজ বাদ দিছি তার মানে এখানে ক্যারি এসে 1 যুক্ত হবে। 1 এর সাথে 0 যোগ দিলে 1ই হবে, এখন কিন্তু কোনো ক্যারি নাই। 1 এর সাথে 0 যোগ দিলে 1ই হবে, কোনো ক্যারি নাই। 1 এর সাথে 1 যোগ দিলে কত হবে? 2, বেজও কত? 2, বাদ দিলে কত হবে? 0, এখানে বসবে হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1। এই 1 আর 1 যোগ দিলে আবার 2, 0, ক্যারি 1, এখানে আবার 1 এসে যুক্ত হবে। এই 1 আর 1 যোগ দিলে হবে হচ্ছে 2, 2 এর সাথে 1 যোগ দিলে কত হবে? 3। বাইনারির বেস কত? 2, 3 থেকে 2 চলে গেলে কত থাকবে? 1, এখানে বসবে হচ্ছে 1, আর ক্যারি আছে 1, যেহেতু বামে আর কোনো সংখ্যা নাই, ক্যারি 1 একই বসে যাবে। এটা হচ্ছে আনসার। আপনি এখন এটা তো আমরা এই মেথড দিয়ে করছি, আপনি এখন এটা এই মেথড দিয়ে চিন্তা না করে আপনি এটা এইটা দিয়েও চিন্তা করতে পারেন। হ্যাঁ, এটা দিয়েও চিন্তা করতে পারেন, আনসার কিন্তু একই আসবে। আপনি এটা মুখস্থ করেও করতে পারেন, অথবা এই মেথড দিয়েও আপনি করতে পারেন, ঠিক আছে? দেখেন আমি যদি এখন এই মেথড দিয়ে দেখাই, 1 1 কত? এই যে দেখেন 1 1 যখন যোগ করবেন, এই যে 1 1 1 1 যোগ করলে রেজাল্ট কত হবে? 0, ক্যারি হচ্ছে 1। এই যে রেজাল্ট 0, ক্যারি কত? 1। এই 1 এর সাথে 0 যোগ দিলে কত হবে? এই যে 1 এর সাথে 0 যোগ দিলে 1, এই যে হচ্ছে 1। আবার এই 1 এর সাথে 0 যোগ দিলে 1, এই 1 এর সাথে 1 যোগ, আবার এই যে 1 এর সাথে 1 যোগ হলে রেজাল্ট 0, ক্যারি 1, এই যে রেজাল্ট 0, ক্যারি 1 এসে যুক্ত হবে। তারপরে আবার 1 1, রেজাল্ট 0, ক্যারি 1। এখন 1 1 1 1 করা 3টা, এই যে 1 1 1 3টা, রেজাল্ট কত? 1, ক্যারি 1। এই যে রেজাল্ট 1 বসছে, ক্যারি 1, বামে আর কোনো শূন্য নেই, 1 1। আপনি এইটা মনে রেখেও করতে পারেন, ওই মেথড দিয়েও করতে পারেন, আপনি দুইটা দিয়ে করতে পারেন, আনসার মিলবে, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, ভুলে গেলেন নাকি আপনাকে?
আচ্ছা, বাইনারিতে কারো কোনো সমস্যা থাকলে সেটা বলেন। বাইনারিতে কারো কোনো সমস্যা থাকলে সেটা বলেন। বাইনারিতে কারো কোনো সমস্যা থাকলে সেটা বলেন। যদি বুঝে থাকেন তাহলে আমি একটা দিচ্ছি, সেটা আপনারা করেন। এটা আপনারা করেন। এটা আপনারা করেন। দেখি সবার আগে কি আনসার বলতে পারেন। এটা আপনারা করেন। দেখি সবার আগে কি আনসার দিতে পারেন। সবার আগে কি আনসার দিতে পারেন দেখি। এটা আপনারা করেন। সবার আগে কি আনসার দিতে পারেন দেখি। বর্ষা ক্লিয়ার। নাহিদ একটু বুঝান। সমস্যা নেই ভাই, আরেকবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আরেকবার বুঝিয়ে দেবো। ওকে 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 ওকে, দ্রুত 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 কমেন্ট করে ফেলেন, এতক্ষণ লাগে আনসার বলতে। এম জাফরিন আনসার দিয়ে দিয়েছেন, উমিদ হাসান আনসার দিয়ে দিয়েছেন, শারিয়ার বিন মুস্তাফিজুর, ফারহান আবির, তারপরে হচ্ছে সমস্যা নেই, অল ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ মেহরাজ, শারিয়ার অঙ্কন, সাইমন, হাবিবুর বাসার, থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে আনসার দিয়ে দিচ্ছেন, আমরা একটু মিলিয়ে নিব আনসারটা কত হবে, সকলে আমার সাথে মিলিয়ে নেবেন, ঠিক আছে। 1-1-0 হাতের আছে 1, 1-1-0 হাতের আছে 1, 1-1-0 হাতের আছে 1, 1-1-0 হাতে 1, 1-1। দেখেন তো এটা সবার আসছে কিনা। 1-1-0-0 1-0 1-0 1-1। অনেকের মিলে নাই, অনেকের মিলে নাই। যে যেমন এমনি সাদিকুর রহমান, আপনার মিলে নাই। তারপরে আনসু তাবাচ্ছু 1-1-0-0 1-0 1-0, ব্রিলিয়েন্ট, এই তো মিলে গেছে। নোমান আপনারটা মিলে নাই। নাজমুল হাসান মেহরাজ আপনারটা মিলে নাই। কেন মিলবে না ভাই, কেন মিলবেন না, কষ্ট পাইলাম। মিলবে না কেন, এত বোঝানোর পর এই চারটা দেখলেই তো হয়। যে একের সাথে যদি 1 যোগ দেন রেজাল্ট 0 হবে, ক্যারি 1 হবে। 3টা 1 যোগ দিলে রেজাল্ট 1 হবে, ক্যারি 1 হবে। শেষ আনসার। নীলপরি, আচ্ছা আমি নীলপরিকে নিয়ে একটা কথা বলি, আমি জানি না আপনি কে। নীলপরি যিনি আছেন, আপনারা হচ্ছে এইচএসসি পড়ছেন, হ্যাঁ, অর্থাৎ আপনারা মাধ্যমিক পাশ করে ফেলেছেন। আপনাদের এই জিনিসটা এখন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার একটা স্পেসিফিক ফেসবুক আইডি থাকা, এবং সেই আইডিতে আপনার সমস্ত কিছু সুন্দর করে প্রোফাইল সেট করা। আপনি কোন কলেজে পড়েন, কত সেশনে ভর্তি হয়েছেন, কোন ডিপার্টমেন্টে পড়েন, হ্যাঁ, সেই জিনিসগুলা করবেন। এতে করে কি লাভবান হবেন আপনি, আমি আপনাকে বলি। এই যে প্রথমে হচ্ছে আপনার যদি একটা সুন্দর নাম থাকে, সুন্দর একটা প্রোফাইল পিকচার থাকে, এটা আপনার প্রথম পার্সোনালিটি। এবং আপনার ফেসবুক আইডিতে যখন আপনি সবকিছু রিয়েল শো করবেন, ফেসবুক অ্যালগোরিদম কিন্তু আপনাকে ওইভাবেই ট্রিট করবে, ওই জিনিসগুলোই আপনাকে সবসময় সামনে দিবে। একটা কথা মনে রাখবেন, আপনি যদি সবসময় মিম শেয়ার করতে থাকেন, বিভিন্ন আজে বাজে জিনিসে লাইক দিতে থাকেন, এই সমস্ত জিনিসই কিন্তু আপনার আইডিতে বারবার আসবে। কিন্তু আপনার প্রোফাইলটা যদি এমন একটা প্রোফাইল হয়, আজকে বিজয় স্যার ক্লাসে বাইনারি এই জিনিসটা আলোচনা হচ্ছে, বাইনারি আমি এই জিনিসটা বুঝছি, এটা নিয়ে আমি আমার টাইম লাইনে একটা জিনিস, একটা পোস্ট শেয়ার করলাম, বা হচ্ছে আজকে আমি কলেজে এই জিনিসটা শিখে আসছি, এটা ভালো লাগছে, এটা আমার টাইম লাইনে শেয়ার করলাম। এতে করে আপনার টাইম লাইনে ফেসবুক অ্যালগোরিদম ওই সমস্ত জিনিসগুলাই দিবে, ঠিক আছে, শিক্ষামূলক জিনিসগুলো আপনাকে দিবে। এবং কেউ যদি আপনার প্রোফাইল ভিজিট করে, আপনার কিন্তু ব্যক্তিত্ব কেমন সে বুঝে যাবে, এবং আপনার প্রতি একটা অন্যরকম সম্মান আসবে। কিন্তু আপনার আইডির নাম যদি থাকে এরকম নীলপুরি, প্রোফাইল পিকচার থাকে হচ্ছে একটা অন্যরকম একটা ছবি, প্রথমে কিন্তু আপনি ব্যক্তিত্ব থেকে সরে যাবেন, ঠিক আছে। মানুষের মনের মধ্যে একটা অন্যরকম অ্যাজ তৈরি হবে। আপনার একটা সুন্দর নাম থাকা জরুর, সুন্দর একটা প্রোফাইল পিকচার থাকা জরুরি, আপনার আইডিতে সকল তথ্য সঠিক থাকা জরুরি। আপনি কি অ্যাজ এ ছাত্র আপনি কি শেয়ার দিবেন, কি শেয়ার দিতে পারবেন না, কি লিখবেন, কি লিখতে পারবেন না, কতটুকু লিখতে পারবেন, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আপনার ব্যক্তিত্বই আপনাকে নিয়ে যাবে। আমি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি হচ্ছে আমাদের এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, উনার লাইফ লিডটা কিরকম ভাবে করছে, উনি উনার জীবনটা কিভাবে করছে, বা উনার বন্ধুরা কিরকম ভাবে করছে, এই জন্য আজকে উনি কোথায় আছেন, কোথায় আছেন। একটা জিনিস আপনাদেরকে বলি, আপনি ডে 1 চ্যালেঞ্জ নেন। ডে 1-এ আপনি আজকে আইসিতে যা কিছু শিখছেন তার একটা ক্ষুদ্র অংশ আপনার টাইমলাইনে শেয়ার করবেন।
আপনাকে কেউ আপনার পোস্টে লাইক দেখ আর না দেখ এটা আপনি দেখতে চান না। ডে 2 আপনি পরিবার নিয়ে বা আপনার ভালো লাগা নিয়ে একটা পোস্ট শেয়ার দেন। ডে 3 আপনার আরো পছন্দ বা খেলাধুলা করে আসেন, কোন জিনিসটা আপনার কাছে ভালো লাগছে, ঘুরতে গেছেন কোন জিনিসটা ভালো লাগছে, এই জিনিসগুলো সুন্দর করে শেয়ার দেন। দেখবেন আপনার প্রোফাইলে যে কেউ ঢুকবে এবং আপনার প্রতি একটা অন্যরকম ভালোবাসা তৈরি হবে, এবং আপনিও যখন এরকম ব্যক্তিত্ব নিয়ে বড় হবেন তখন এই ব্যক্তিত্বই কিন্তু আপনাকে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে যাবে, ঢাকা মেডিকেলে নিয়ে যাবে, বুয়েটে নিয়ে যাবে, বড় বড় জায়গায় কিন্তু আপনার এই ব্যক্তিত্বগুলো কিন্তু নিয়ে যাবে। আর আপনি যদি সারাক্ষণ মিমি ফাস্ট ফোন এসে আবি যাবি শেয়ার করতে থাকেন, আপনার ব্যক্তিত্ব আস্তে আস্তে নষ্ট হবে, আপনার ইয়াগুলাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হবে। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, আমাদের পড়ায় ফিরে যাই। আমরা এই যে বাইনারি যুগ পড়তেছিলাম, আমরা তখন যে জিনিসগুলো পড়ছি সেগুলো হচ্ছে তখন কি পড়ছি? আমরা বাইনারি যুগ পড়ছি, অক্টাল যুগ পড়ছি, ডেসিমাল যুগ পড়ছি, হেক্সাডেসিমাল যুগ পড়ছি। আমরা কিন্তু যুগ পড়ে ফেলছি, এবার আমরা বিয়োগ পড়বো। ঠিক আছে, আমাদের যুগ পড়া শেষ, এবার আমরা বিয়োগ পড়বো। বিয়োগ, ঠিক আছে, আমরা এগুলোতে পরে যাব। আমরা এখন বিয়োগ শিখবো। সেম মেথড, বিয়োগের জন্য আলাদা কোনো নিয়ম শিখতে হবে না, সেম মেথড দিয়ে আমরা বিয়োগের কাজটা শেষ করে ফেলবো। কি মেথড? আমরা ছোট থেকে কোন মেথডে ডেসিমেল পদ্ধতিতে বিয়োগ করছি একটু খেয়াল করেন তো। আপনাকে যদি বলা হয় 3071, এটা থেকে বাদ দেন হচ্ছে 1329, এটা বাদ দেন। আপনাকে বললো এটা থেকে এটা বাদ দেন। আপনি ছোট থেকে ডেসিমাল পদ্ধতিতে বিয়োগটা কিভাবে করছেন দেখেন। 1 থেকে কি আপনি 9 বাদ দিতে পারেন? না। আমি কিন্তু ডেসিমাল পদ্ধতিতে বিয়োগ শিখাচ্ছি এখন, যেটা আপনারা ছোট থেকে বিয়োগটা শিখে আসছেন। খেয়াল করেন, 1 থেকে 9 কিন্তু আপনি বাদ দিতে পারতেন না। তখন আপনি কি করতেন? ছোট সময় শিক্ষক শিখাইছে, যদি উপরের সংখ্যা ছোট হয়ে যায় এবং নিচের সংখ্যা বড় হয়ে যায় তাহলে উপরের সংখ্যার সাথে 10 যোগ করবা। এরকম এমন জিনিস শিখাইছে কিনা একটু খেয়াল মনে করে দেখেন। ছোট সময় শিক্ষক শিখাইছে বিয়োগ করার সময় যদি উপরের সংখ্যা ছোট হয় নিচের সংখ্যা বড় হয় উপরের সংখ্যার সাথে 10 যোগ করবা, এরকম বলছে কিনা টিচার? টিচারকে কি প্রশ্ন করছেন, স্যার কেন 10 যোগ করবো, এত এত সংখ্যা, অন্যগুলা কেন যোগ করবো না? কারণ হচ্ছে আমরা এই বিয়োগটা করব হচ্ছে ডেসিমাল পদ্ধতিতে, আর ডেসিমালের বেজ হচ্ছে কত? 10, যেই কারণে আমরা 10 যোগ করব। জাস্ট এই মেথডটা মনে রাখবেন, তাহলে আপনার হয়ে যাবে। অক্টালের বেলায় 8 যোগ করবেন, বাইনারির বেলায় 2 যোগ করবেন, হেক্সার বেলায় 16 যোগ করবেন, তাহলে আপনার আনসার হয়ে যাবে। কখন যোগ করবেন? যদি নিচের সংখ্যার চেয়ে উপরের সংখ্যা ছোট হয়ে যায় তখন। ওকে, দেখেন আমরা 1 থেকে কি 9 বাদ দিতে পারি না, তার মানে 1 হচ্ছে ছোট, 9 হচ্ছে কি বড়। 1 এর সাথে কি যোগ করব? 10 যোগ করব, মানে ডেসিমালের বেজ যোগ করব। যেহেতু আমরা বিয়োগটা করতেছি কোন পদ্ধতিতে? ডেসিমেল পদ্ধতিতে। যেহেতু আমরা বিয়োগটা করতেছি এই জন্য ডেসিমালের বেজ যোগ করব। ডেসিমালের বেজ হচ্ছে কত? 10। 1 এর সাথে 10 যোগ করলে কত হবে? 11। এবার 11 থেকে 9 বাদ দিব। 11 থেকে 9 বাদ দিলে কত হবে? 2। হাতের 1 এসে কোথায় যুক্ত হয়? নিচেরটার সাথে। 2 আর 1 কত? 3। 7 থেকে 3 বাদ দিলে 4, রাইট? এখানে কোনো হাতের নাই, 0 থেকে 3 বাদ দিব। 0 থেকে কি আমরা 3 বাদ দিতে পারি না, তার মানে এই 0-র সাথে কি করব? বেজ যুক্ত করব। ওকে, 0-র সাথে কি করব? বেজ যুক্ত করব। বেজ যুক্ত করে তারপর 3 বাদ দিব। 10 থেকে 3 চলে কত থাকবে? 7। এখানে কত বসবে? 7। হাতের আছে হচ্ছে 1, 1 আসে এখানে যুক্ত হবে, 1 1 2, 3 থেকে 2 চলে গেলে 1। একটু খেয়াল করেন তো, আপনি ছোট সময় এই পদ্ধতিতে বিয়োগটা করছেন কিনা। এই বিয়োগ কিন্তু আমি অন্য কোনো বিয়োগ পড়াই নাই, এই বিয়োগ হচ্ছে ডেসিমাল বিয়োগ, যেটা আপনারা ছোট থেকে পড়ে আসছেন। আপনি এই মেথড অবলম্বন করে কিন্তু বিয়োগটা করছেন। আমরা সেম ভাবে বিয়োগ করব, জাস্ট অক্টালের ক্ষেত্রে 8 যোগ করব, বাইনারির ক্ষেত্রে 2, হেক্সার ক্ষেত্রে 16, ডেসিমালের ক্ষেত্রে 10। জাস্ট এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ঠিক আছে, আমরা ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই। আচ্ছা, আমি এটা এক্সাম্পলে যাবো না, দেখি আপনারা করতে পারেন কিনা। আমি পরে অবশ্যই বুঝিয়ে দেবো, যারা বুঝবেন না প্যারা নেওয়ার কোনো কারণ নেই। আমি একটা দিচ্ছি, দেখি এটা আপনারা পারেন কিনা। 7031, এটা থেকে বাদ দিবেন হচ্ছে 2706। দেখি তো এই অক্টাল বিয়োগটা কে করতে পারেন। আমি কিন্তু এটা করাইনি বা বুঝাইও নি, আমি জাস্ট মেথডটা ধরে দিচ্ছি। দেখি কে করতে পারেন। দেখি এটার আনসারটা কে বলতে পারেন। স্যার আবার বুঝাই দেন। কোনো সমস্যা নেই, আবার বুঝাই দেবো, আনসার তো পাচ্ছ।
দেখি কে করতে পারেন। অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে 8। আপনি ছোট থেকে ডেসিমাল বিয়োগ করেন নাই? আমি তো ডেসিমাল বিয়োগ করলাম একটু আগে, এটা না বোঝার তো কিছু নাই। একটু আগে যে আমি একটা বিয়োগ করলাম, এটা তো ডেসিমাল বিয়োগ করলাম, যেটা আপনারা ছোট থেকে শিখে আসছেন। দেখেন বিয়োগটা দেখেন, 1 থেকে কি বাদ দিব? 6। আমি কি 1 থেকে 6 বাদ দিতে পারবো না? কারণ উপরের সংখ্যাটা ছোট, তার মানে 1 এর সাথে বেস যুক্ত করবো। বেস কত? 8। 1 এর সাথে 8 যোগ দিলে কত হবে? 9। 9 থেকে কত বাদ দিব? এই বাদ দেবো। 9 থেকে 6 চলে কত হবে? 3। এখানে বসবো হচ্ছে 3, ক্যারি 1 এসে এখানে যুক্ত হবে 1। 3 থেকে 1 চলে গেলে 2, হাতে নাই। 0 থেকে 7, 0 থেকে 7 বাদ দিতে পারবো না, তার মানে 0 সাথে এই 8 যোগ দিব। ওকে, 0 সাথে 8 যোগ দিলে কত হবে? 8। 8 থেকে 7 বাদ দিব। 8 থেকে 7 বাদ দিলে 1, এখানে বসবো হচ্ছে 1, হাতের আছে হচ্ছে 1, 1 এসে এখানে যুক্ত হবে 2 আর 1 3। 7 থেকে 3 চলে গেলে কত থাকবে? 4। এটা হচ্ছে আনসার 4 1 2 3। এই তো সকলে বুঝে গেছেন 4 1 2 3। এখন পর্যন্ত এমন কেউ আছেন বুঝেন নাই? এখন পর্যন্ত এমন কেউ আছেন বুঝেন নাই? এখন পর্যন্ত এমন কেউ আছেন এটা বুঝেন নাই? আপনি জাস্ট অন্য কোনো কিছু চিন্তা করেন না, আমি বারবার বলতেছি। আপনি ছোট থেকে ডেসিমালে যেভাবে বিয়োগ করে আসছেন এক্সাক্ট সেম, জাস্ট ডেসিমালের বেলায় কি করছেন? 10 ধরে কাজ করছেন, অক্টালের বেলায় 8 ধরে কাজ করবেন। শুধু এতটুকুই পার্থক্য। আপনি ছোট থেকে যেভাবে বিয়োগ শিখছেন, জাস্ট এইটা আপনি। ফারহানা আহমেদ শিশির, আবার বুঝি নাই। আচ্ছা, আপনি কি ডেসিমালে বিয়োগ করতে পারেন? যারা বলতেছেন বুঝেন নাই, ভাই আবার একটু বুঝাবেন? হ্যাঁ অবশ্যই দুর্জয় ভাই, আমি বোঝানোর জন্য আছি, ঠিক আছে? একটু খেয়াল করেন, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি ডেসিমালে কিভাবে বিয়োগ করতেন? আপনি এই ডেসিমালে বিয়োগ করবেন, হ্যাঁ? আপনি ডেসিমেলে এই বিয়োগটা করেন, অর্থাৎ ছোট থেকে যেভাবে বিয়োগটা করে আসছেন এই বিয়োগটা করেন। করবেন হচ্ছে এটা 7039331, এটা থেকে বাদ দিবেন হচ্ছে 5626, এটা বাদ দেন। এটা ডেসিমাল পদ্ধতিতে বিয়োগ করেন, যেটা আপনারা ছোট থেকে বিয়োগটা করেছেন এই বিয়োগটা করেন। এবং একটু বিয়োগটা করার সময় একটু মাথায় চিন্তা করেন বিয়োগটা কিভাবে করতেছেন, কোন প্রসিডিউরে করতেছেন বিয়োগটা। এখন কেউ যদি বলেন যে ভাই এই বিয়োগ পারবো না, তাহলে তো আপনাকে প্লেতে ভর্তি করাইতে হবে। হ্যাঁ, ক্যারি মানে হচ্ছে হাতে। কেউ যদি বলেন যে ভাই আমি এই বিয়োগ পারবো না, তাহলে তো আপনাকে প্লেতে ভর্তি করাতে হবে। আপনাকে ছোট সময় আপনাকে বিয়োগ শেখায়নি প্লেতে? আপনি অর্থাৎ এক কথায় জন্মের পর থেকে এখন পর্যন্ত যে মেথডে আপনি বিয়োগ করছেন এই বিয়োগে এই কাজটা করেন। এবং কিভাবে করতেন এটা আপনি তাহলে বললে হবে। দেখেন এটা কিভাবে করতেন, 1 থেকে 6 বাদ দিতে পারবে না, তার মানে 1 এর সাথে কি করতেন? 10 যোগ করতেন। 10 মানে কি? ডেসিমালের বেস। 1 আর 10 কত? 11। এবার 11 থেকে 6 বাদ দেন, কত হবে? 5। এখানে বসবে 5, হাতের আছে 1, 3। 3 থেকে 3 চলে গেলে 0। 0 থেকে 6 বাদ, মানে 10 থেকে 6 বাদ 4, হাতের আছে 1, 6। 7 থেকে 6 চলে গেলে 1। আপনি সেম আনসার, রাইট? অন 405। এখানে জাস্ট কি করছেন? এইখানে জাস্ট এই কাজটাই করছেন। যখন উপরের সংখ্যাটা ছোট এবং নিচের সংখ্যাটা বড়, যখন এমন একটা ঘটনা ঘটছে, তখন আপনি কি করছেন? উপরের সংখ্যার সাথে 10 যোগ করছেন, রাইট? আমি আবারও বলতেছি, যখন আপনি দেখছেন যে উপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা বড়, এমন ঘটনা ঘটছে, তখন কি করছেন? আপনি উপরের সংখ্যার সাথে 10 যোগ করছেন। কেন 10 যোগ করছেন? কারণ ডেসিমালের বেজ হচ্ছে 10। এই ঘটনাটা এখানে ঘটাইছেন। সেম ঘটনা অক্টালের ক্ষেত্রে। অক্টালের বেজ 8, যে কারণে 8 যোগ করবেন। আর কোনো ভাই পার্থক্য নাই, এর চেয়ে ভালো করে আর বোঝাতে পারবো না। এবার আপনারা এটা করেন, দেখেন আনসার কত আসে। দেখি কে বলতে পারেন। এবার এটা করেন 7345, তার থেকে বাদ দিবেন হচ্ছে 2036, বাদ দেন অক্টালে। এই বাদটা কিন্তু অক্টালে করবেন, অক্টালে। অক্টালে বাদ দেন, অক্টালে বাদ দেন, দেখেন কত আসে। দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। এ ভাই আপনি বেসিক ক্লাস করবেন। বাইনারির বেজ হচ্ছে 2, অক্টালের বেজ হচ্ছে 8, ডেসিমালের বেজ হচ্ছে 10, আর হ্যাকজাডেসিমালের বেজ হচ্ছে 16।
আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। কোথায় আছো? আচ্ছা, আমি হচ্ছে ক্লাসে আছি, তো আমি তোমাকে ক্লাস শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এই তো শেষ হয়ে যাবে 7 মিনিট। 7:53 বাজে না, 10টার দিকে শেষ করে দিব। ঠিক আছে। আর তুমি হচ্ছে, শোনো, আমি যেটা, তুমি হচ্ছে আমার প্রোফাইলে গেলে পেয়ে যাবা, তুমি আমার ফেসবুক প্রোফাইলে ঢুকো, ওইখানে পেয়ে যাবা, দেখো, ওইখানে গেলে হবে। না, মেসেঞ্জার না, তুমি ফেসবুকে ঢুকো, ফেসবুকে গেলে এখানে পাবা, অথবা আমি ক্লাস শেষ করে দিচ্ছি তোমাকে। সামনে কি আনসার দিয়েছেন? 5309। দেখি এটার আনসার আসলে কত আসে। 5 থেকে 6 বাদ দিতে পারবো না, কারণ উপরেরটা ছোট, তার মানে কি করতে হবে, তার সাথে বেজ যুক্ত করতে হবে। 5-এর সাথে 8 যোগ দিলে কত হবে? 8 × 5 = 13। 13 থেকে 6 বাদ কত থাকবে? 13 থেকে 6 বাদ দিলে, 13 থেকে 6 বাদ দিলে কত থাকবে? 7 থাকবে, এখানে 7 বসবে, হাতের আছে এক, এক এসে এখানে যুক্ত হবে, 3 আর 1 4, 4 থেকে 4 চলে গেলে শূন্য, হাতে নাই। 3 থেকে 0 চলে গেলে 3, 7 থেকে 2 চলে গেলে 5। এটা তো খুবই সিম্পল, এখানে এটা খুবই সিম্পল। 5307, 5307। বর্ষা, আপনার হয়নি? 5287 কিভাবে আসলো? 8 তো আসবেই না, অক্টালে তো 8 হতেই পারবে না। অক্টালের রেঞ্জ হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, অক্টালের রেঞ্জ তো হতেই পারবে না। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি যারা ভুল করেছেন। 5 থেকে 6 বাদ দিতে পারবো না, যে কারণে 5-এর সাথে বেজ যুক্ত করছি। 8 × 5 = 13। এবার 13 থেকে 6 বাদ দিব, 13 থেকে 6 চলে গেলে 7। এদের 7, হাতের আছে এক, এক এসে নিচেরটাই যুক্ত করবেন, আবার উপরেরটাই যুক্ত করেন না, হ্যাঁ, নিচেরটাই যুক্ত করবেন। আপনি একটু ডেসিমালে চিন্তা করেন কোথায় যোগ করতেন। হ্যাঁ, 3 আর 1 হচ্ছে 4, 4 থেকে 4 চলে গেলে শূন্য, শূন্য, ঠিক আছে, কোনো ক্যারি নাই। 3 থেকে 0 চলে গেলে 3ই থাকবে, 7 থেকে 2 চলে গেলে 5। 5307 আনসার। ঠিক আছে স্যার, আরেকবার প্লিজ। এই যে আমি আরেকবার বুঝিয়ে দিয়েছি, আরেকবার বুঝিয়ে দিছি, ঠিক আছে। 1405। ওকে, আমরা এবার হেক্সাডেসিমালে একটা বিয়োগ শিখি। হেক্সাডেসিমালে বিয়োগ শিখে আমরা ক্লাসটা শেষ করে দেবো, ঠিক আছে। হেক্সাডেসিমালে বিয়োগটা করে ক্লাসটা শেষ করে দেবো। আমরা হেক্সাডেসিমালে একটা বিয়োগ করবো, সেম মেথড, জাস্ট হেক্সার ক্ষেত্রে বেস 16 ধরবো। ঠিক আছে, এই বিয়োগটা আমরা এখন করব, দেখি কে করতে পারেন। আমি এটা করাই দিব না, আপনারা করেন। এ মানে হচ্ছে 10, বি মানে 11, 12, 13, 14, 15। এটা আমি করাই দিব না, হেক্সাতে বিয়োগ আপনারা করবেন, আমি অলরেডি মেথড আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। অমিত হাসান, আপনি কোথায় পড়ছেন? আমি পড়েছি হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে। ইস্টার্ন ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আমি কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আচ্ছা, আমার সম্পর্কে হয়তো অনেকে জানেন না, আমি ছোট করে একটু আমার ততটা দিয়ে নিই। আমার নাম হচ্ছে আশরাফ বিজয়। আমি পড়াশোনা করেছি হচ্ছে ইউ থেকে, ইস্টার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, সিএসসি। আমি এখন কর্মরত আছি হচ্ছে 3A ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অনলাইন ম্যানেজার হিসাবে। আমি 3A ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কর্মরত আছি অনলাইন ম্যানেজার হিসাবে। আমি পড়াশোনা করেছি হচ্ছে সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। আমার বিশ্ববিদ্যালয় হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি। আমার নাম হচ্ছে আশরাফ বিজয়। এ হচ্ছে আমার ছোট পরিচয়, আমাকে আর এর চেয়েও বেশি কিছু পরিচয় দেওয়ার মতো কিছু নেই। আর আমি চাকরির পাশাপাশি, হ্যাঁ, যেহেতু আমি একজন জব হোল্ডার, আমাকে সকাল থেকে সন্ধ্যা অফিসেই থাকতে হয়, সেই চাকরির পাশাপাশি রাতের বেলায় আমার ভালো লাগার জায়গা থেকে, আমার পছন্দের জায়গা থেকে আমি হচ্ছে যে রাতের ছোট্ট একটা সময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। সেই সময়টা হচ্ছে এই অনলাইনে আপনাদেরকে আইসিটি, যেহেতু আমি কম্পিউটার সায়েন্সেই আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং আমার ইচ্ছা আছে
আইসিটি জগৎটাকে, যেহেতু আইসিটি বিশাল একটা জগৎ এবং বিশ্বব্যাপী বড় একটা আকার ধারণ করে আছে আইসিটি, আমার ইচ্ছা আছে হচ্ছে আইসিটি জিনিসটাকে খুব সহজে, খুব ইজি করে বড় বড় মেথড গুলাকে আপনাদের সম্মুখে তুলে ধরা। সেই ধারাবাহিকতায় হচ্ছে আমি অনলাইনে আইসিটি নিয়ে পড়াচ্ছি এবং আপনাদের সাথে আছি। দোয়া করবেন আমার জন্য, যেন আপনাদের জন্য আমি ভালো কিছু করতে পারি, ভালো কিছু দিতে পারি। ওকে, আমার ফোন বন্ধ হয়ে গেছে, আমি এখন আপনাদের কমেন্ট পড়তে পারবো না, আমি একটু এটা শেষ করে ক্লাসটা শেষ করে দিচ্ছি। যাদের আনসার হয়ে গেছে তাদেরকে অবশ্যই অভিনন্দন, আমার সাথে একটু মিলাই নেবেন, ঠিক আছে? আমি 9 এর সাথে থেকে ডি বাদ দিব, আমরা কিন্তু বিয়োগ করতেছি, ঠিক আছে? 9 থেকে ডি বাদ দিব। ডি মানে কত? ডি মানে হচ্ছে 13। 9 থেকে কি 13 বাদ দিতে পারবো না, যেহেতু উপরেরটা ছোট, এটা হচ্ছে কি বড়। তাহলে কি করব, উপরেরটার সাথে তার বীজ যুক্ত করব। 9 আর 16 কত হবে? 25। এবার 25 থেকে এই ডি বাদ দিব। ডি মানে কত? 13। 25 থেকে 13 চলে গেলে কত থাকবে? 12 থাকবে। কত থাকবে? 12। 12 মানে কত? 12 মানে হচ্ছে সি। ওকে, হাতের আছে 1, হাতের 1 এসে এখানে যুক্ত হবে। ওকে, এফ, এফ মানে কত? এফ মানে হচ্ছে 15। হাতের 1 এসে যুক্ত হলে এখানে কত হয়ে যাবে? 16। 0 থেকে 16 বাদ দিতে হবে। 0 থেকে 16 বাদ দিতে পারবো না, তার মানে 0 সাথে তার বেজ যুক্ত করতে হবে। 0 সাথে বেজ যুক্ত দিলে কত হবে? 16। এবার 16 থেকে 16 বাদ দিব। 16 থেকে 16 বাদ দিলে কত থাকবে? 0। এই যে হচ্ছে 0 ক্যারি 1, 1 এসে এখানে যুক্ত হবে। 4 আর 1 5, 3 থেকে 5 বাদ দিব। 3 এর সাথে প্রথমে 16 যোগ দিব, হবে কত? 19। এবার 19 থেকে 5 বাদ দিব। 19 থেকে 5 বাদ দিলে থাকবে 14। 14 মানে কত? ই। এখানে বসবে হচ্ছে ই, হাতের আছে 1, 1 এসে এখানে যুক্ত হবে। 3 আর 1 4, এ থেকে 4 বাদ দিব। ইয়া মানে হচ্ছে 10, 10 থেকে 4 বাদ দিলে 6। এ হচ্ছে আনসার। যাদের আমি বেশ কিছুদিন আপনাদের আন্দোলনে ছিলাম রাষ্ট্র সংস্কারের জন্য, যে কারণে হচ্ছে আমার গলাটা এখন পর্যন্ত ঠিক হয়নি, যদিও আগের চেয়ে মোটামুটি এখন সুস্থ আছি, ভালো আছি। দোয়া করবেন আমার জন্য। দেখেন, এই আনসারটা যাদের আসছে তাদেরকে অবশ্যই অবশ্যই অভিনন্দন। যাদের না আসে তারা মিলিয়ে নেবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমাদের সম্ভব হয়নি আজকে কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা, কালকে আমরা কমপ্লিমেন্ট এবং হচ্ছে কোড নিয়ে আলোচনা করে নাম্বার সিস্টেম জগৎটা শেষ করে দিব, ঠিক আছে? কমপ্লিমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আপনাদের প্রতি যে আমার রিকোয়েস্ট সেটা হচ্ছে মাস্ট ক্লাস নোট জমা দিবেন। ক্লাস নোটটা মাস্ট জমা দিয়ে দিবেন, আজকের ক্লাসের ক্লাস নোট। আর যারা আমাদের নতুন, যারা এখন আমাদের কোর্সে ভর্তি হননি, তারা দ্রুত সময়ের মধ্যে ভর্তি হয়ে যাবেন। আমাদের ভর্তি ফি কিন্তু মাত্র 100 টাকা, যেটা হচ্ছে পান্তা ভাত। হ্যাঁ, যেটা হচ্ছে পান্তা ভাত। 100 টাকা দিয়ে একটা পুরো কোর্স, আইসিটি একটা 4 মাসের পুরো কোর্স আপনারা পেয়ে যাচ্ছেন। এর চেয়ে সুবর্ণ সুযোগ আর হতেই পারে না, ঠিক আছে? সো যারা এখনো ভর্তি হয়নি তারা দ্রুত সময়ের মধ্যে ভর্তি হয়ে যাবেন, আর ক্লাস নোটগুলো সকলে জমা দিয়ে দিবেন। কারো কোনো আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমি পরবর্তী ক্লাসে আপনাদের ওই কমেন্টগুলা থেকে উত্তর করার চেষ্টা করব। আমার ফোন বন্ধ হয়ে গেছে, যে কারণে আমি কমেন্ট করতে পারতেছি না আপনাদের। যদি অবশ্যই আপনাদের কোনো মতামত থাকে জানাতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যদি ক্লাস ভালো লেগে থাকে। যদি বন্ধুদের আমার ক্লাস যদি সত্যি ভালো লাগে, বন্ধুদেরকে মেনশন করবেন, বন্ধুদেরকে বলবেন যে বন্ধু ফ্রিতে কয়েকটা ক্লাস স্যার অলরেডি করাইছে, 3টা ক্লাস, স্যারের ফ্রি ক্লাসগুলো করতে পারো যদি ভালো লাগে। কোর্স ফি হচ্ছে মাত্র 100 টাকা, পুরো একটা আইসিটি কোর্স। হ্যাঁ, 4 মাসের একটা কোর্স, ঠিক আছে? 4 মাসের একটা পুরো আইসিটি কোর্স 100 টাকা দিয়ে চাইলে করতে পারবে। বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি এখান থেকে যদিও কমেন্ট পড়তে পারতেছি, যে ডিভাইস থেকে আমি লাইভে আছি। ক্লাসটা অনেক ভালো লাগলো ভাইয়া। নাজমুল হাসান মেহরাজ, থ্যাংক ইউ ভাইয়া। যারা 100 টাকার জন্য ক্লাস করছে না তারা আসলে ঠকছে। ঠকা যেটা পড়ে একটু কষ্ট করে, যদি সত্যিকারে ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আমাদের দারুণ একটা কোর্স হবে ইনশাল্লাহ, 4 মাসের দারুণ একটা কোর্স হবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার একটা বড় রিকোয়েস্ট থাকবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।